শ্রী শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেন। আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে। আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত, নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। হাইকোর্টের দিকে নজর রাখছি, কারণ হাইকোর্টে অভয়া মামলার যে শুনানি, সেই শুনানি শুরু হয়ে গিয়েছে। সঞ্জয় সর্বোচ্চ শাস্তি চাই এই আবেদন করে সিবিআই এর তরফ থেকে মামলা করা হয়েছিল, সেই মামলার শুনানি। রাজ্যের তরফ থেকেও মামলা করা হয়েছে, সেই মামলার শুনানি। সঞ্জয়ের কি আদতে কি শাস্তি হয় সেদিকে নজর থাকছে, কিন্তু ইতিমধ্যে আমরা জানি নিম্ন আদালতে, শিয়ালদা আদালতের বিচারকের তরফ থেকে তাকে আমৃত্যু কারাবাসের শাস্তি শোনানো হয়েছে। কিন্তু এর পাল্টা সিবিআই এর তরফ থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছে, সেই মামলার শুনানি শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। এই মুহূর্তে দাঁড়িয়ে জানতে চাইবো যে শুনানি কখন শুরু হলো হাইকোর্টে এবং কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছ? দেখো, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে শুনানি শুরু হয়েছে। আরজি করে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে সিবিআই একদিকে যেমন আবেদন করেছিল, পাশাপাশি রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। তাই আজকে জোড়া মামলার শুনানি রয়েছে হাইকোর্টে এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানি এই মুহূর্তে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ল পয়েন্টে আলোচনা হচ্ছে এবং রাজ্যের তরফ থেকে এটা স্পষ্ট করা হচ্ছে কেন তাদের এখতিয়ার রয়েছে এই মামলা করার। তুমি জানো, গতবার এই মামলা যখন তারা করে, সেই সময় বিচারকের তরফ থেকে জানতে চাওয়া হয় যে পরিবারকে, অর্থাৎ অভয়ের পরিবারকে এই মামলা সম্বন্ধে অবগত করা হয়েছে কিনা। যদিও স্টেটের তরফে বা রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় এই ব্যাপারে অভয়ের পরিবারকে কিছু জানানো হয়নি, এবং তারপরে নির্দেশ দেওয়া হয় অভয়ের পরিবারকে কপি সার্ভ করতে হবে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কেও। এরপরই অভয়ের পরিবার আজকের কোর্টে এসে পৌঁছেছে। 10:20 থেকে 10:30 নাগাদ কোর্টে এসে পৌঁছেছে অভয়ের বাবা মা, এমন আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। তারা আজকে কোর্টরুমে থাকবেন এবং তাদের আইনজীবী আজকে সাবমিশনে থাকবেন। এখানেই আজকে দেখার বিষয় যে অভয়ের বাবা মা এই মামলার বিষয়ে কি দাবি, কি বক্তব্য রাখেন বা তাদের আইনজীবী কি বলেন, সেই দিকে কিন্তু নজর থাকবে। অন্যদিকে গতবার শুনানিতে, অর্থাৎ রাজ্যের তরফ থেকে যখন মামলা দায়ের করা হয়, সেই সময় কিন্তু সিবিআই এটাকে চ্যালেঞ্জ করে জানিয়েছিল যে এই ধরনের সর্বোচ্চ শাস্তির জন্য মামলা দায়ের করতে পারে একমাত্র তদন্তকারী সংস্থা। কিন্তু এখানে রাজ্যের তরফে ফাঁসির চেয়ে মামলা দায়ের করা হচ্ছে, সেখানে কিন্তু সেই এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছিল। আজকে সেই সংক্রান্ত শুনানিও হতে পারে। তুমি জানো যে অভয়ের বাবা মা এটুকু স্পষ্ট করেছে যে সিবিআই এর যে তদন্ত, তাতে তারা সন্তুষ্ট নন, তাতে সেই তদন্তে তারা অখুশি, এবং তারা এও স্পষ্ট করেছেন যে সঞ্জয় রায়ের শাস্তি তারা চানই, সঙ্গে আরও যারা দোষী তাদের শাস্তিও তারা চান। তবে এটাও স্পষ্ট করা হয়েছে বিচারকের তরফে, বাইরে কি বলা হচ্ছে বা বাইরে তার বা অভয়ের পরিবার কি বলছে সেটা মূল বিষয় নয়। মূল বিষয় তারা কোর্টরুমে এসে বা তাদের আইনজীবী কি বলছে। তার জন্য এই মামলায় কপি সার্ভ করা হয়েছিল পরিবারকে, এবং আজকে পরিবারের আইনজীবী পরিবারের আইনজীবী আজকে সেই সাবমিশন আজকে তারা দেবেন। অন্যদিকে যেদিন থেকে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা নিম্ন আদালত বা শিয়ালদা কোর্ট জানিয়েছে, সেই দিক থেকে তুমি জানো যে দিকে দিকে ধিক্কার তো হয়েছে, পাশাপাশি বিরলতম ঘটনা কেন বলা হয়নি বা এটা কেন নয়, নিম্ন আদালতের অবজারভেশন কেন এরকম হলো, সেই বিষয়ে কিন্তু একটা বিরোধিতা তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক্স হ্যান্ডেলে লিখতে শোনা যায়। সেই বিষয়টাও সিবিআই এর আবেদনে উঠে
উঠে আসছে যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য কেন করা হবে সেই প্রেক্ষিতেও যুক্তি দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে যে আবেদন, সেই আবেদনে। আমাদের সঙ্গে থাকো পিঙ্কি। অন্য দিকে আমরা একবার নজর রাখবো আরজি কর, যেখানে আমরা দেখেছি যেখানে এই অভয়ার কর্মস্থল ছিল, যেখানেই ডিউটিরত অবস্থায় অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, সেই জায়গায় আমাদের প্রতিনিধি রয়েছেন ভাস্কর বসু, তার সঙ্গে কথা বলবো। ভাস্কর, আরজি করে আজকে যখন অভয়া মামলার শুনানি হচ্ছে এই মুহূর্তে হাইকোর্টে, সেই জায়গা থেকে আরজি করে কি ছবি দেখতে পাচ্ছ? একদমই, দেখো বিশাখা, এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর তারা একদিকে যেমন কলকাতা হাইকোর্টের যে শুনানি, সেই শুনানির দিকে নজর রেখেছেন, অন্যদিকে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী, তারা প্রত্যেকে একটা প্রশ্ন তুলছেন। অভয়ার বাবা মা তারা মেয়ের ন্যায় বিচার চাইছেন। বারংবার সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তারা চাইছেন সর্বোচ্চ শাস্তি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভয়ার বাবা মার এই ন্যায় বিচার চাওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তোমাকে দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছি, সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, এখানে যারা রোগীর পরিজনেরা রয়েছেন কথা বলবো। আমার খুব সহজ একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। বাবা মা হিসাবে মেয়ের ধর্ষণ আর খুনের ন্যায় বিচার চাওয়াটা কি নিজের এখতিয়ারের বাইরে চলে যাওয়া? না, বাবা মা চাইবেন না ন্যায় বিচার? যাবে। রাজ্যের এক মন্ত্রী বলছেন অভয়ার বাবা মা তো পলিটিক্স করছেন। সত্যি মেয়ের ন্যায় বিচার চাওয়াটা পলিটিক্স? না। আরও যারা রয়েছেন কথা বলবো। আচ্ছা, মেয়ের জন্য ন্যায় বিচার চাওয়াটা কি সত্যি এখতিয়ারের বাইরে চলে যাওয়া, রাজনীতি করা? বিচারটা সত্যি, বিচার চাওয়াটা সত্যি। তাহলে রাজ্যের এই মন্ত্রীদের এত সমস্যা কি? সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনতে পাচ্ছি ভাস্কর, এবং সেই জায়গা থেকে যে বিষয় নিয়ে এই প্রতিক্রিয়াগুলো উঠে আসছে সাধারণ মানুষের কাছ থেকে, সেই বিষয়টা অর্থাৎ পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই নিয়ে সন্তানহারা অভয়ার বাবা মাকে যে এখতিয়ার বুঝিয়ে দিয়েছেন তা নিয়ে ঠিক কি বলেছেন তিনি, তার বয়ানটা ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন একবার। শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেন। আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত, নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। আমরা শুনলাম দিলীপ ঘোষ, যেখানে ফিরহাদ হাকিম তিনি রীতিমতো তার পাল্টা সাফাই দিচ্ছেন, তাকে কিভাবে রীতিমতো তার সমস্ত যুক্তিকে নস্যাৎ করলেন দিলীপ ঘোষ, সেটা আমরা শোনালাম আপনাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।